সুপ্রভাত প্রিয় দর্শক বন্ধুরা, আজ আপনাদের শোনাবো ভারতবর্ষের এক রাজপুত পরিবারের ঐতিহাসিক গল্প। ভারতের রাজপুত সংস্কৃতি হলো উত্তর ও পশ্চিম ভারত, প্রধানত রাজস্থান থেকে উদ্বৃত্ত একটি সমৃদ্ধ যোদ্ধা কেন্দ্রিক ঐতিহ্য। ক্ষত্রিয় রাজনীতির প্রতি অঙ্গীকার, বীরত্ব, সম্মান এবং শৌর্য, গভীরভাবে প্রতীত হিন্দু ধর্ম এবং রাজকীয় রাজ্য শাসনের ইতিহাস দ্বারা সংজ্ঞায়িত। ১৬শ শতাব্দীর সেই ইতিহাস। ১৫৭৬ সাল হলদিঘাটির মুখোমুখি দুই রাজপুত। একদিকে মুঘল সাম্রাজ্যের প্রসার এবং ভবিষ্যৎ, আরেকদিকে রাজপুত সম্মানের শেষ প্রাচীর। একদিকে সম্রাট আকবরের স্ত্রী যোধাবাইয়ের ভ্রাতুষ্পুত্র সেনাপতি রাজা মান সিং, আরেকদিকে মেওয়ারের বাঘ মহারানা প্রতাপ সিং। ভয়ঙ্কর সেই যুদ্ধে শেষ পর্যন্ত বিজয়ী হন মান সিং, কিন্তু মহারানা প্রতাপের পরাজয় রাজস্থানের সৃষ্টি করে এক গভীর অস্থিরতা। আর ঠিক এখান থেকেই আজ আমাদের গল্প শুরু। আজকের এই ইতিহাসের এক অচেনা অধ্যায়। হলদিঘাটি যুদ্ধের পর রাজস্থানে অস্থিরতার ছায়া যখন রাজপুতানাদের বেশ অস্বস্তিতে ফেলেছে, লোককথার অনুমান তার ঠিক কিছু পরেই বাংলার পথে পা বাড়ান এক রাজপুত মান সিং ও তার ভাই অচল সিং। এরা রাজস্থানের রাজপুত রক্তধারা। যুদ্ধ নয়, জীবনের এক নতুন অধ্যায়ের পথ খুঁজে বাংলায় আসা মানুষ। বাংলায় এসে তারা যোগ দেন বর্ধমান রাজার অধীনে। দায়িত্ব আসে রাজস্ব সংগ্রহে, কর আদায়ের কাজ। লোকের মুখে তারা পরিচিত হয়ে ওঠে জমাদার নাম। তলোয়ারের পাশে এবার জায়গা নেয় হিসাবের খাতা। সিংহ নামের পাশে যোগ হয় আরেক খেতাবি পদবী, রায়। তারা হয়ে ওঠেন সিংহ রায়। রাজপুত পরিচয় মিশে যায় বাংলার জীবন, সংস্কৃতি আর উপাসনায়। আর এখান থেকেই শুরু হয় এক ঐতিহাসিক রূপান্তর। এই রূপান্তরের নীরব সাক্ষী হয়ে থাকে বর্ধমানের একটি গ্রাম, নাম ইটলা। এখানে রাজপুত ধর্মাচরণ বাংলার মাটিতে এক নতুন রূপ পায়। গড়ে ওঠে পোড়ামাটির মন্দির, টেরাকোটার গায়ে খোদাই করা দেবদেবীর কাহিনী, যা আজও এই অঞ্চলের এক অনন্য ইতিহাস। চলুন ঘুরে আসি সেই গ্রামে, পরিচয় করি সিংহ রায় পরিবারের বংশধরদের সাথে, শুনি তাদের মুখেই এই বিবর্তনের যাত্রা। সবাইকে সুপ্রভাত। অ্যাডভেঞ্চার ক্যানভাসের নবীন প্রবীণ মিলে আজ সমৃদ্ধ একটা দল। সমগ্র কলকাতার উত্তর দক্ষিণ সব মিলিয়ে আজকে আমাদের এই দল তৈরি। আমার সাথে মানস, অ্যাজ ইউজুয়াল। মানুষকে আপনারা প্রায়শই ভিডিওতে দেখে থাকেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত হাই, আর আমার এক কলিগ জয়মাল্য। হ্যালো। গত সপ্তাহে আপনারা 10 ঘোড়া দেখেছেন। আমরা 10 ঘোড়াতে দুটো ডিস্ট্রিক্ট বর্ডার লাইন এরিয়াতে হুগলি এবং বর্ধমানের দুটি বাড়ি আপনাদের দেখিয়েছিলাম। আজ আমরা যাচ্ছি ঠিক সেই জায়গাতেই, বর্ধমানেরই ইটলা গ্রামে। শুরু করলাম এই সপ্তাহের যাত্রা। দক্ষিণ কলকাতা থেকে ইটলা 85 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। কুয়াশা এখনো কাটেনি, অল্প কুয়াশা আছে। বাইরে রোদ্দুরের তাপ আছে, কিন্তু কুয়াশাটা তাও হালকা আছে। শিবপুর বাঁ দিকে। মেমারি আর বাঁ দিকটা যোগগ্রাম। রাইট। এখানে চেকপোস্ট কিছু নেই, এত বড় একটা চৌমাথা? না না, মানে যে যেরকম ভাবে যাবে, কোনো অসুবিধা নেই। In 200 meters, turn right to stay on Jawgram Main Road, Jawgram, মনে হচ্ছে এই কতদূর অব্দি গ্যাস স্টে করবে, রাস্তা আটকে এই যে গাড়ি রেলগেটটাকে ফেলতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই কি? যোগগ্রাম রেলওয়ে জাংশনে দাঁড়িয়ে আছি। আপনার ব্যাকগ্রাউন্ডে দেখলেন একটা রাদার, শুনতে পেলেন ট্রেনের সাউন্ড। এখানে বিগত 15 মিনিট কি তাই হবে নাকি তার বেশি দাঁড়িয়ে আছি। শুরু করেছিলাম সকাল 8:30টায়। সেখান থেকে যথারীতি দ্বিতীয় হুগলি সেতু, কোনা এক্সপ্রেসওয়ে, দুর্গাপুর হাইওয়ে ধরে আমরা
বর্ধমান যাওয়ার রাস্তার ঠিক বাঁ দিকে জৌগ্রামের রাস্তাটা দিয়ে ঢুকলাম, এসেই এখন এই রেলওয়ে জাংশনে পড়েছি। এখান থেকে আর 3-4 কিলোমিটার ইটলা গ্রাম, ইটলা। এবং আমরাও দেখব, আপনাদেরও দেখাবো এবং ইতিহাসটাও তুলে ধরার চেষ্টা করব। আমরা এই জার্নিটা নতুনভাবে এক্সপিরিয়েন্স করতে চলেছি, একটা নতুন জায়গায় যেতে চলেছি। তো সেখানে গিয়ে আমরা কিভাবে কি কোথায় যাচ্ছি এবং কি জায়গাটার মাহাত্ম্য আছে, এটা কি ইম্পর্টেন্স আছে, আমরা শিখবো, ওখানে আমরাও জানবো, আপনাদেরকেও এসে তুলে ধরবো। আপাতত আমরা একটা সুন্দর ব্রেকফাস্ট করছি, সেটা নিয়ে একটু বলো অমিত। আমরা এখানে পরোটা খেলাম, না রাজুদার পরোটা নয়, পেটাই পরোটা, খুব পাতলা, খুব পাতলা সুন্দর ফাইন পরোটা। তার সঙ্গে একটা খুব সুন্দর মিষ্টি খেলাম, লর্ড চমচম। রসমালাইয়েরই মতো কিন্তু চমচমের মতো আকৃতির বলে ওরা ওটাকে লর্ড চমচম নাম দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবারে আমার মনে হয় জাংশন থেকে একটু নড়লে ভালো। নড়াচড়া করতে পারবো। হ্যাঁ, আমরা অনেকক্ষণ আটকে আছি, অন্তত 20-25 মিনিট তো হবেই। হ্যাঁ। রেলগেট আর খুলছে না। আমরা ইটলাতে ঢুকে পড়েছি। In 300 meters, turn right. ইটলা গ্রামে ঢুকেই আমরা ডান দিকে একটা ভগ্নপ্রায় মন্দির দেখতে পেলাম। জানতে পারলাম যে এরা সিংহরায় পরিবারেরই শরিক। বারোশো ওইখানে প্লেট ছিল, ওই যে গোল মতো জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, তাতে দেখা ছিল বৈশাখ মাসের 1212 সাল। 1212। তার মানে আমরা ঠিকই বাংলা 1212 যদি হয়, আমরা বলছিলাম 200 বছরের মধ্যে, 200 বছর। 200 বছরের মধ্যে পুরনো মন্দির। এই যে আপনারা দেখছেন এইখানে এই মন্দিরটি একদম ভগ্নদশা হয়ে রয়েছে। এই সিংহরায় পরিবারেরই মন্দির ছিল। এই মন্দিরটি দেখা যাচ্ছে, তার সঙ্গে ওই দিকে আরেকটি মন্দির দেখা যাচ্ছে, এবং এই মন্দিরটি, এই তিনটে মন্দিরই বয়স একই, প্রায় 200 বছরের বেশি। কিন্তু এই মন্দিরটা খুব সম্প্রতি, তাও অনেক বছর হয়ে গেল, এই মন্দিরটাকে নতুনভাবে তৈরি করা হয়েছে। সংস্কার করেছে, যিনি সংস্কার করেছেন তাকে আমরা ডাকছি। তো এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটাকে সংস্কার করা হয়েছে। বাকি আরেকটি মন্দির ওখানে, সেটা একদম ভগ্নদশা, ওটা আর কিছু নেই। এই মন্দিরটা এরকম রয়েছে, কিন্তু সব জায়গাতেই তিনটে মন্দিরেই নিত্য পুজো অর্চনা করা হয় এখনও। এবং এই মন্দিরটাকে সংস্কার করার পরে এই এরকম একটা সিচুয়েশান দাঁড়িয়েছে এখন পর্যন্ত। নমস্কার। আপনাদের এই ইটলা গ্রামে এসে আমরা এই তিনটে মন্দির আপাতত দেখতে পাচ্ছি। একটা তো ভেঙে গেছে, একটা একটু ভগ্নদশায় আছে, এবং একটা দেখছি একটু সংস্কার করা। তো এই মন্দিরগুলো কতদিন আগেকার এবং কারা করেছে? এগুলো আনুমানিক 250 বছর আগেকার আমাদের পূর্বপুরুষরা করে গেছিলেন, সিংহরায় পরিবারে। এবং আপনার তার সাথে নিত্য পুজো এখনো হয়। হ্যাঁ, এগুলো আমাদের সিংহরায় পরিবারের ঐতিহ্য বলতে পারেন। রাজস্থান থেকে আমরা এসেছিলাম প্রথম। আপনারা কি আগুরি? আমরা সিংহরায় ক্ষত্রিয়, রাজপুত ক্ষত্রিয়। আচ্ছা, আমাদের পূর্বপুরুষরা রাজস্থান থেকে এসেছিলেন, এসে এই মন্দির প্রতিষ্ঠা করে তারা কিছু জমির বিনিময়ে এই মন্দির নিত্য পুজোর ব্যবস্থা করে গেছিলেন। এবং এই যে আমি যে মন্দিরে বসে আছি, এই মন্দিরটা আজ থেকে 10 বছর আগে পুনরায় সংস্কার করেছিলাম। আমি উদ্যোগে আমি নিজেই করেছিলাম। আর এখনও একটি মন্দির ভগ্নদশা আছে, সেটা চিন্তা ভাবনা হচ্ছে যে কীভাবে কী সংস্কার করা যায়। একটা মন্দির পড়ে গেছে, আমরা চেষ্টা করে দেখছি কিভাবে কি সংস্কার করা যায় আরও একটা মন্দির। তবে একটু পুরনো ইটের ব্যাপারটা রাখলে, যেগুলো একদম ক্ষয়ে গেছে সেগুলো তো কিছু করা যাবে না, রাখা যাবে না। কিন্তু একদম সিমেন্ট করে দিলে পুরনো ব্যাপারটা, টেরাকোটার ব্যাপারটা একদম থেকে যায়। টেরাকোটার কাজ ছিল আগে টেরাকোটার কাজ ছিল। আমরা পরিবারের সূত্রেই জানতে পারলাম যে যেরকম এই মন্দিরটাকে সংস্কার করা হয়েছে, সেরকম এই মন্দিরটা এখনও সংস্কার করা হয়নি। এটা এখনও সেই পুরনো ভগ্নাবশেষ অবস্থায় পড়ে আছে। তো ওনারা, এখানকার যারা সিংহরায়রা, তারা এরকম কোনো সংস্থার সন্ধানে খুঁজছেন যারা এরকম মন্দিরকে আবার সংস্কার করতে ওনাদের সাহায্য করতে পারবেন। তো এরকম আরও এই এরিয়াতে আরও অনেক মন্দির আছে যেগুলোকে এরকম সংস্কার করা দরকার আছে, কারণ এগুলো তো বাংলার একটা ঐতিহ্য। আর আমাদের মতন আরও অনেক যারা ইতিহাস প্রেমী আছে, তারা আরও পর্যটকেরা আরও এসে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারবে।
দাঁড়িয়ে আছি তারকেশ্বর জোরগ্রাম মেন রোডের ওপরে। এই জায়গাটার নাম ইটলা। এসেছি এই একটি ঐতিহাসিক স্থানে। ঐতিহাসিক এই ক্ষেত্রেই আপনারা মূলত বাংলার জমিদারি অনেক দেখেছেন, কিন্তু আজ আপনাদেরকে দেখাবো এবং শোনাবো সেটা হচ্ছে যে মুঘল সাম্রাজ্য এবং বাংলা জমিদারির একটা মিলন ক্ষেত্র, এবং সেটা কিভাবে সাংস্কৃতিকভাবে এবং বংশানুক্রমে আমাদের নতুন জেনারেশন সেটাকে কিভাবে ধরে রেখেছে, এবং সেই পরম্পরাকেও তারা কিভাবে চাইছে যে আরও লোকে জানুক, লোকে এখানে এসে তাদেরকে জানুক, তাদের ইতিহাস জানুক। আপনাদের আলাপ করাই দীপঙ্কর সিংহ রায়। দীপঙ্কর সিংহ রায় হচ্ছে মান সিংহের বংশধর, সম্ভবত 20+ জেনারেশন। নমস্কার দীপঙ্কর। নমস্কার। ধন্যবাদ আপনার সময়ের জন্য। আমি জানি আপনি খুব ব্যস্ত মানুষ। প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে সাধারণ মানুষের, আমরাও যখন এসেছিলাম গাড়িতে, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে এলে এই রাস্তাটা তো গুগল ম্যাপে থাকে, কিন্তু আমি যদি আজকে ইটলায় মানসিংহের বাড়িতে আসতে চাই বা তার স্থাপত্য দেখতে চাই, তাহলে আমি গুগলে কি লিখলে এক্স্যাক্ট এই জায়গাটা পৌঁছাবো? টেকনো কম্পিউটার সার্চ করবেন, টেকনো কম্পিউটার ইটলা, তাহলে একদম এই জায়গাটা চলে আসতে পারবেন। আমি পরবর্তী ক্ষেত্রে এই জায়গাটা গুগল ম্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে আরও সুবিধা হবে। হ্যাঁ, আর এমনি যদি ট্রেনে আসে, ট্রেনে এলে মানে ইটলা কাঠগোলা যদি বলেন, তাহলে টোটো বা কিছু জোরগ্রাম স্টেশন থেকে নামিয়ে দেবে এখানে। আর ট্রেনে এলে কড লাইনে আসতে হবে, হাওড়া বর্ধমান যে কড লাইনে জৌগ্রাম স্টেশনে নামতে হবে, নেমে ওখান থেকে টোটো বা অটো করে এখানে আসতে পারে। তখন কাঠগোলা বললে হবে, ইটলা কাঠগোলা বললে এখানে নামবে। বসত বাড়ি আপনাদের ডান দিকে, হ্যাঁ সেটা আপনাদের ওই মানে সেই বংশানুক্রমে চলে এসেছে, সেটাকেই আপনারা রক্ষা করেছেন কিছুটা নিশ্চয়ই? না, আরো পুরনো যে বসত বাড়ি সেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো পরে হওয়া। হ্যাঁ, মানে এই যে বসত বাড়ি এখানটা পরে, আরো এই দিকে বসত বাড়ি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে সেগুলো। আর এই যে মন্দিরগুলো, এগুলো দেখুন লেখা আছে ওখানে 1104 বাংলার। এখানে যখন মানসিং আসেন, এসে অনেক মানে স্থাপত্য তৈরি করেন এখানে, এই জায়গায় অনেক মন্দির তৈরি করেছেন। তার মধ্যে এই মন্দিরগুলো আছে। এই মন্দিরগুলো ধরুন, এই যে আমাদের যে নারায়ণ শিলাটা, সেটাই মানসিং পাগড়ির মধ্যে এনেছিলেন। হ্যাঁ, এটা শোনা, গল্প শোনা। আর এমনি শিব, যে শিবলিঙ্গগুলো আছে সেগুলো হাতির পিঠে, ঘোড়ার পিঠে করে রাজস্থান থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছিলেন। এই ঢুকেই আমরা ডান দিকে যেটা দেখছি, এই মন্দিরটি, এটি তো আমার মনে হয় যে এটা এখনো আপনারা ব্যবহার করছেন। সবকটাই পুজো হয়, সব মন্দিরই পুজো হয়, সব মন্দিরে পুজো হয়, দুবেলা পুজো হয়। দুবেলা পুজো। আচ্ছা, প্রথমে আপনাদের এই মন্দিরটা দেখি, এবং ওই সেই শিলাটি এখানেই রাখা। হ্যাঁ, এখানে রাখা আছে নারায়ণ শিলা। একবার চুরির একটা কিছু ঘটনা হয়েছিল, সেটা বোধহয় আপনারা উদ্ধার করেছেন। না, নারায়ণ শিলা না, ওটা ছোট শিব, ওটা যেটা ওখানে থাকতো গোষ্ঠী পাথরে, ওটা অনেকে চুরি করে নিয়ে গেছে, আবার এখানে রেখে দিয়ে চলে গেছে। ওটা ওপেন থাকতো আগে। হ্যাঁ, আগে ওই শিবটা ওপেন থাকতো, কোনো লক ছিল না। এই শিব মন্দিরটাও আপনার ওই 1500, হ্যাঁ ওরকম। উনি আসার সময়, হ্যাঁ, এখানে যেমন লেখা আছে এটাই, এই মন্দিরটায় 1100 সামথিং বাংলার এরকম লেখা আছে। দেবনাগরী ভাষায় লেখা আছে, একটু বোঝা যায়। ওই নীল ফলকটা, নীল রঙের ফলক আছে। আর বাদবাকি মন্দিরগুলো হয়তো আরো আগে, সেটার মানে ইতিহাস জানা আরো আগের হতে পারে। সেটা আগের মানে তারও আগে, আসার আগে। না, উনি এসেই হয়তো প্রথম আগে ওগুলো করেছেন, তারপর হয়তো এটা করেছেন। হ্যাঁ, এইরকম এটাতে লেখা আছে, আর অন্যগুলোতে লেখা নেই। আচ্ছা, এখানে আপনাদের একটি বড় শিব মূর্তি। হ্যাঁ, আর এই ছোট যে শিবটা আছে, সেই শিবটা ওখানে থাকতো। হ্যাঁ, এখন ওখানে যাওয়া যায় না বলে ওটা এখানে রাখা আছে। এবং শিলাগ্রাম ওই সিংহাসনের উপরে। হ্যাঁ, নারায়ণ। এটা তো আমার মনে হয় এটা আপনারা কিছুটা বোধহয় চেষ্টা করেছেন যে একটু ভেঙে না পড়ে, সেটার একটা ইয়ে করেছেন। আর উপরে যে টেরাকোটার প্লেটগুলো, এগুলো অরিজিনাল? হ্যাঁ, একদম অরিজিনাল, এগুলো অরিজিনাল। এনাদের আরেক উল্লেখযোগ্য পূর্বপুরুষ শশীভূষণ সিংহ রায় হুতুম জমিদার নামে পরিচিত ছিলেন। আদিবাড়ি তাহলে রাজস্থান? রাজস্থান, গড় কালিঞ্জার, রাজস্থান। এবং ডান দিকের, হ্যাঁ এইটার কথা হয়েছিল, এটাই আপনারা পেয়েছেন, মানে যেটা চুরি হয়েছিল সেটাকে লুকিয়ে রেখে দিয়েছিল, একটু খ্যাপা পাগলা লোক ছিল। আর এই হচ্ছে সেই শিলাগ্রাম। এটাও নিয়ে যায়, সে লুকিয়ে রেখেছিল।
এখানটা ঢুকে আসতে পারেন না। না ঠিক আছে। এবং এইটাই মানসিংহ ওই হ্যাঁ হ্যাঁ পাগড়িতে করে নিয়ে এসেছিলেন। পাগড়ি করে নিয়ে এসেছিলেন। আচ্ছা, আমরা এখন বসে আছি ইটলা মন্দির বাড়িতে। এই পরিবারেরই সন্তান, উনি আমাদের সাথেই আছেন। এটা আপনাদের কততম পুরুষ? মোটামুটি 19-20 এরকম। 19 কি 20তম পুরুষ আপনারা চলছেন। এই মন্দির হচ্ছে সমস্ত সেই মানসিংহের আমলেরই পুরনো। তা বাংলার সঙ্গে এই রাজস্থানী কালচার আর বাঙালি, এখন আপনারা তো একদম পুরোপুরি বাঙালি, তার কতটা মিল এখনো পর্যন্ত আপনাদের পরিবারে, তার কতটা ছাপ আছে রাজস্থানী কালচারের? হ্যাঁ আছে, যেমন আমাদের বিয়ের সময় একটুখানি যে রিচুয়ালসগুলো হয় সেগুলো একটুখানি আলাদা। আমাদের যেমন 7 ফেরে আছে, 7বার যে ঘোড়া সেগুলো আছে, তরোয়াল নিয়ে পাগড়ি পরে এরকম বিয়ে করতে যাওয়া হয়। হ্যাঁ, তারপর ওই অগ্নি সাক্ষী রেখে যে 7 ফেরে এগুলো হয়, এই সমস্ত জিনিসগুলো মানে অনেকের থেকে আলাদা। আচ্ছা, আপনারা এই যে 19-20 জেনারেশন ধরে এখানে এই যে ঐতিহ্য, এই স্থাপত্য, এগুলো সংরক্ষণ করছেন, এর পেছনে আপনাদের কি নিত্য পুজো বা কি কি আপনারা? হ্যাঁ, প্রতিদিন দুবেলা পুজো হয়, রাত্রিরে মানে সন্ধ্যেবেলায় যে সন্ধ্যে দেখানো, শেতল দেওয়া। এছাড়া বাৎসরিক কোনো অনুষ্ঠান বা বাৎসরিক হচ্ছে এমনি শিবরাত্রি বলছিলেন, শিবরাত্রিটা হয়, প্রচুর লোকজন আসে, সেটা ওই একমাত্র ওই মন্দিরটাতেই হয়। দুর্গাপুজোর সময় কিছু? দুর্গাপুজোর সময় এমনি এখানে হয় যে ওই আমাদের যে মনসা মন্দির আছে ওখানে আগে বলি হতো, এখনো মানে কিছু কিছু পালায় বলি হয়, হ্যাঁ পাঠা বলি হয়, ওখানে ওই নবমীর পুজোটা হয় ওখানে। আরেকটা কথা আমি বলি দর্শকদের জন্য, যে ওনারা কিন্তু যারা এখানে ঘুরতে আসেন তাদের জন্য খুবই হেল্পফুল। ওনারা গাইড করে দেন, বলে দেন ইতিহাস নিয়ে, ওনারা যতটুকু বলেন। দীপঙ্কর বাবু তো অনেক কিছুই জানেন এখানকার ইতিহাস নিয়ে, ওনারা সেটা করেন। ওনারা সবসময় এখানে যারা বাইরে থেকে আসে তাদের সবসময় হেল্প করার চেষ্টা করেন, ইতিহাসটাকে জানানোর চেষ্টা, এই ঐতিহ্যটাকে জানানোর চেষ্টা ওনারা করেন। সেটাই, মানে যাতে মানুষের কাছে পৌঁছয় জায়গাটা। আর হচ্ছে এই জিনিসগুলো তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই ঐতিহ্য ধরার জন্য আপনি কি কোনো আবেদন করতে চান সরকারের কাছে বা জনগণের কাছে, যাতে এই ঐতিহ্য আরেকটু ভালোভাবে একটু সংরক্ষণ হ্যাঁ হয়? অবশ্যই, সেটা তো অন্তত এখানে একটা সাইনবোর্ড, একটা কিছু পরিচয়পত্র। হ্যাঁ অবশ্যই, সেগুলো তো হলে খুবই ভালো হয়। এবং মানে শুধু আমাদের এগুলো ভালো হবে, মন্দিরগুলো রক্ষা পাবে এবং বিভিন্ন জন এসে এই জিনিসগুলো দেখতে পাবে, মানুষের কাছে জানতে পারবে, ইতিহাস জানতে পারবে। এত বছরের একটা আকবরের সময় ইতিহাস, একটা দুটো সংস্কৃতি, রাজস্থানী সংস্কৃতি এবং বাংলা সংস্কৃতির মিলন, এটা একটা ঐতিহাসিক জায়গা। একদম। তার জন্য কত মানে পুরনো জায়গায় কত মানুষ যাচ্ছে, আর এগুলো আরো পুরনো কত আছে আমাদের বাংলার মধ্যেই আছে। হ্যাঁ, সেগুলোতে মানুষ জানলে প্রায় 500 বছরের ইতিহাস, এবং সেটা এখনো মানে জীবন্ত আমরা দেখতে পাচ্ছি। ওরা বললো আমরা ওই পরিবারের অংশ। ওই 3খানা মন্দির আছে একসঙ্গে। আমাদের পরিবার বলতে বৌদি বঞ্জি দিয়ে হয়েছে, আমাদের যে ফ্যামিলি বা বংশ সেটা আমরা এই 3টে ঘর আছে। আচ্ছা, আপনাদের ফ্যামিলি কি পুরোটাই রাজস্থান থেকে এসেছিল, মানে মানসিংহের সময়, মানসিংহের আমলে? মানসিংহের আমলে না, মানসিংহে আমাদের পূর্বপুরুষ। আচ্ছা। এবং এইটা ওই আপনার ওই মন্দিরটারই উল্টো দিকে। হ্যাঁ। এবং এখানে বিভিন্ন জায়গায় ওই মন্দির ছড়িয়ে ছড়িয়ে আছে। 9টা ছিল। এইখানেও সেই মন্দির। হ্যাঁ, এটা একটু বেঁধে রাখা বোধহয়। হ্যাঁ বেঁধে রাখা, ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে গেছে। এবার মানে এই মন্দির, এই শিবগুলো কি মানে অনেক দিন হয়েছে, মানে দরজা নেই, বিভিন্ন হয়তো এসে যাচ্ছে দিয়ে ভেঙে যাচ্ছে, এরকম এইভাবেই নষ্ট হয়েছে জিনিসগুলো। কিন্তু এবার অনেকে বলেছে জলে দেওয়ার ব্যাপার, আবার অনেকে মানে দ্বিমত হয়েছে, অনেকে না পুজো হবে, এটা এখনো পুজোই হয়। মানে ধরুন ভেঙে গেছে, এবার ধরুন আপনার বাবা মা বা কারোর পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, তাকে তো আমরা জলে দিয়ে দিই না, তাকে তো সেবাই করি, তো সেবাই হোক, এরকম নানা রকম মত আছে। হ্যাঁ, এখানে ঢুকেই প্রথমে দুটি শিব মন্দির, এটা আপনাদের দুর্গা দালান। হ্যাঁ দুর্গা দালান ছিল, ওখানেও এক শিব মন্দির ছিল একই সঙ্গে এই সাইডটা। এইদিকে এইবার যে ছবি তুললে এইখানটা চলে আসুন, একদম এই সামনেটা থেকে এইখানটা থেকে অবধি যে ছবিটা নিতে পারেন। ওই যা কলঙ্গ ওইখানে নারায়ণ শিলা এনে ছিল, একদম এখানটা চলে যান, গাছের আড়ালটা হবে না, আর একটু পেরিয়ে যেতে পারেন এই চৌকাটের সামনেটা। বাঁদিকে দুর্গা দালান। দুর্গা দালানটি এই বাইরে থেকে 5 খিলানযুক্ত, কিন্তু ভেতরে আপাতত 3টে দরজাই ভেতর থেকে দেখা যাচ্ছে, আর বাইরের দুটো বন্ধ। অর্থাৎ মা দুর্গাকে সামনেই বসানো হতো এবং
এই দিকটা যাই। পায়ের ছাপ আছে মানে আপাতত লোকজন যাচ্ছে। এদিকেও অনেক কিছু ভেঙে পড়েছে, তবে একটু সাবধানে যেতে হবে কারণ এই জায়গায় অনেক বিষধর সাপ আছে। প্রথমেই আপনাদের খিলানের ওপরের সেই সময়কার ডিজাইনটা দেখাই এবং আমাদের গাইড এই পরিবারের এই বংশেরই একজন প্রবীণ মানুষকে পেলাম এবং এই জায়গাটি দুর্গা দালানের মায়ের বাসস্থান দুর্গাপূজার সময়, এবং এর সাইড প্যানেলগুলো যদি দেখেন সরু পাতার কাজ, ওপরে ছাদ ভেঙে পড়েছে, সেটাই স্বাভাবিক। এগুলো আমরা বহু রাজবাড়ি এবং জমিদার বাড়িতে দেখেছি। এইটা হচ্ছে ভেতর থেকে। এইবার আপনাদের দেখাই ঠিক মধ্যবর্তী জায়গায় ওখানে নারায়ণটা থাকতো, নারায়ণ ছিল, নারায়ণ। লক্ষ্মী জনার্দন। আমাদের নারায়ণের নাম হচ্ছে লক্ষ্মী জনার্দন। এবং মধ্যিখানে একটি গাছের বাধা। এই জায়গাটায় কি ছিল? ওইখানে একটা ওই ছোট্ট যেটা কোষ্ঠী পাথরের যে শিবলিঙ্গটা, সেটা ওই চুরি করে একজন মানে খ্যাপা নিয়ে যাচ্ছিল, নিয়ে যেয়ে সে লুকিয়ে রেখেছিল। সেইটাকে এনে আমরা এখন ওই নিজেদের বড় ঘরটায় রাখা আছে। এইখানে সেই কোষ্ঠীপাথর সেটাই এখানে বাউন আসতো, পুজো করতো, আমরাও দেখেছি। ছোট্ট খুব সুন্দর কোষ্ঠী পাথরের ঠাকুর। এই যে মন্দিরটি দেখছেন, এর বাম দিকে যে দরজাটা বন্ধ করে রাখা আছে, সেটি এইখান দিয়ে মূলত পুজো দিতে আসার সময় ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা ছিল। এখানেও ইট দেখে বোঝা যাচ্ছে এইখানেও কিছু স্থাপত্য এটা ছিল, মন্দিরের ছিল। আর এই জায়গাটাও মন্দির ছিল। আজ তো জঙ্গল দেখছি, একদম এই অবধি মন্দির ছিল। আর এখানেও একটা মন্দির ছিল যেটা পুরোপুরি ভেঙে গেছে, দেখুন এখনো এই যে- মন্দিরের ইয়ে আছে। এই শিবটাই এখন যেহেতু একদম পুরো ভেঙে গেছে, সেহেতু এখন হ্যাঁ হ্যাঁ ওখানে একদম হ্যাঁ 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 ওই যে ওপরটাই এখনো ভাঙা আছে। এইটা এখন ওই মন্দিরটা ওই রাস মন্দির, ওই রাস মঞ্চে রাখা আছে। এই শিবটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখা আছে। এখানে এটা জোড়া মন্দির ছিল পাশাপাশি, এই যে এই একটা ওই ওই একটা, একটা। ওটা তো ভেঙে গেছে। হ্যাঁ ওটা তো ওটা ভেঙে গেছে, ওটা পুজোটা হয় এখনো ওটাতে। মানে শিবরাত্রির পুজোটা মানে সব শিবের মাথায় তো মানে জল টল ঢালা যায় না বা এ হয় না, ওই একমাত্র শুধু এই শিবের ক্ষেত্রেই এখানে শিবরাত্রি পুজোটা হয়। এখানেই শিবরাত্রি হয়, প্রচুর লোক আসে এখানে শিবরাত্রিতে, এবং এখানেই শিবরাত্রির পুজোটা হয়, প্রচুর লোকজন আসে। হাতে এটা হচ্ছে আপনার দোলমঞ্চ। হ্যাঁ এটা দোল মঞ্চ। এখানে মানে আমাদের যে এমনি দোল, ওই দোলে হয় না, আমাদের রামনবমীর দোলটাই হয়। আচ্ছা, রামনবমীর দোলটা এখানে আগে হতো এবং খুব জাঁকজমকভাবে হতো। এখন এটা ভেঙে গেছে, আর রামনবমীর দোল এখন ওই নারায়ণের ওখানে হয়ে যায়, এখানে আর আসা হয় না। আর ওই মন্দিরটা ভেঙে গেছিলো বলে শিবটা এখন এখানে রাখা আছে, নাহলে এখানে খুব জাঁকজমক করে আগে রামনবমীর দোল হতো। দোল এটা খেলা। দোল মঞ্চ, হ্যাঁ। এখন যে শিব মূর্তিটা দেখেছেন, হুম। তো এটাও পুজো টুজো হয়? হ্যাঁ পুজো হয়, এটা আপনি ওইখানে বললেন মন্দিরটা সব ছিল। মন্দিরেই? হ্যাঁ 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 সব পুজো হয়, সবই প্রতি পুজো। দুবেলা দুবেলায় পুজো। দুবেলা পুজো হয়। এবং সেটা আপনার পরিবারের দায়িত্ব? হ্যাঁ মানে ঠাকুর 3টে মশাই- পরিবার আছে, হ্যাঁ। মানে এখানে 3টে বাড়ি আছে, 3টে বাড়ির পালা পড়ে ভাগ ভাগ হয়ে তাদের পুজোটা দিতে হয়, দায়িত্বের মধ্যে। তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সামনে হ্যাঁ। পাঁচচূড়ার মন্দির, এইটা- হ্যাঁ পঞ্চচূড়া মন্দির, ওটাও পুজো হয় একদম একই সঙ্গে, এগুলো সব তৈরি। ওটাও পুজো হয়, প্রতিদিন দুবেলা পুজো হয়। ওটাও তো একদম মানে ভেঙে যাবে, দেখুন ওদিকটাও ভেঙে দেখা যাচ্ছে এমন অবস্থা, মানে যে কোনো দিন ওটা পড়ে যাবে, মন্দিরটা নষ্ট হয়ে যাবে। সেটাই, এবার এগুলো যদি রক্ষা করা যেত খুবই ভালো হতো, মানে সরকারের তরফ থেকে যদি এগিয়ে আসতো এই জিনিসটা রক্ষা করার ক্ষেত্রে, তাহলে খুবই ভালো হতো। মানে এই মন্দিরটা তো হ্যাঁ মানে ওইটা যদি আপনার নড়ে যায়, হ্যাঁ 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 তো পুরো ভেঙে পুরোটাই পড়ে যাবে। হ্যাঁ
এইগুলো যেগুলো আপনারা পান এইগুলো আমরা শহরে একদম এইটা আমাদের শহরে মুক্ত বাতাস, এখানে যেরকম আপনি কয়েক ঘন্টা বসে থাকুন মনটা ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ লাগবে, এইগুলো আমাদের এখানে পাওয়া যায় না। কিন্তু আমাদের আবার জীবন অন্যরকম। আপনার ব্যাপারে এটা খুব দুঃখ লাগবে এটা। তবে এই মানে গ্রামের যে একটা টান, হ্যাঁ এর জন্যই মানে আমি প্রতিদিন এই যে হাওড়া যাই আসি, তবু এখানেই ফিরে আসি, কারণ এই টানে। কারণ টানা যদি ধরুন শীতকালটায় বিশেষ করে যখন বেরোচ্ছি, তখন একদম সকালে উঠে বেরিয়ে যাচ্ছি, এদিকে আসাটা টাইম হচ্ছে না, আবার যখন আসছি তখন অন্ধকার। তারপর রবিবার যেন এদিকটায় না এলে যেন ভালো লাগে না। এই জায়গাটাই দেখবেন আপনি একদম খুব শান্তভাবে বসে থেকেই দেখবেন কত রকমের পাখির ডাক, কত প্রচুর সুন্দর পাখি একটা দেখতে পাচ্ছি নির্জনতা। এখানে। হ্যাঁ, কত ভালো লাগবে আপনার, এর জন্যই কিন্তু প্রতিদিন এখানে আসি। চলেছি আমরা আরেকটি ঐতিহাসিক গন্তব্যের উদ্দেশ্যে। হুগলি জেলার গুরাব থানার অন্তর্গত এই গ্রামটির নাম গুড়বাড়ি। আমরা এখন সেই গ্রামেরই রাসমঞ্চে। এটা তাহলে হচ্ছে হুগলি জেলার মধ্যে গুড়বাড়ি, তাই তো? আর ওপারটা আমরা পেরিয়ে গিয়ে পড়ে যাবো বর্ধমানে। এই প্রায় 100 বছর আগেকার দেখে মনে হচ্ছে। এই গ্রামের বর্ধিষ্ণু পরিবার হল রায়চৌধুরী পরিবার। বিরাট বাড়ি, রাসমঞ্চ, সামনে সদর পুকুর, পিছনে খিড়কি পুকুর। পাশাপাশি দুই বাড়ি, এই রায়চৌধুরীদের ছোট বাড়ি ও বড় বাড়ি। গুড়বাড়ি কেন, গুড়বাড়ি নামটা কেন? গুরুবাড়ি থেকে গুড়বাড়ি। আমরা এখন বড় বাড়িতে প্রবেশ করছি। প্রবেশ পথে ঢুকেই ডান দিকে বর্তমানে পোস্ট অফিস, এককালে যেখানে ছিল অতিথির ঘর। এই বাড়িতে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ জিউয়ের বিগ্রহ, যা রাম নারায়ণ চৌধুরীর প্রতিষ্ঠিত। এই বিগ্রহটি প্রতিষ্ঠা করার পিছনে রয়েছে স্বপ্নাদেশের ঘটনা। এটা পোস্ট অফিস না? ডান হাতে পোস্ট অফিস। এটাই হচ্ছে কিন্তু তাহলে মানে এই ল্যান্ডমার্ক আর কি। গুরুবাড়ি পোস্ট অফিস দিলেই হয়ে যাবে। এইটা মন্দিরটা কোথায়? ও আচ্ছা। স্বপ্নাদেশে কুল পুরোহিত ও রামনারায়ণ রায়চৌধুরী জানতে পারেন গঙ্গার তীরে সব পাথরের মধ্যে যে পাথরটি ঘামবে সেটাই প্রভু। সেই পাথরটি শনাক্ত করে কৃষ্ণমূর্তি নির্মাণ করা হয়। পরে 40 রোজনার অষ্টধাতুর রাধারানীর মূর্তি তৈরি করে স্থাপন করা হয়। আগে এই বাড়িতে দুর্গাপূজা হতো। এই বাড়ির কৃতি সন্তান ছিলেন কিশোরী মোহন রায়চৌধুরী, যিনি চণ্ডীদিহি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। টেকনো ইন্ডিয়া গ্রুপের গৌতম রায়চৌধুরী ও সত্যম রায়চৌধুরী এই বংশেরই বংশধর। দুই আন্তর্জাতিক ক্রীড়াবিদ নেমে পড়েছেন তাদের ক্রীড়া কৌশল প্রদর্শনীতে। দারুণ একটি সফরের সমাপ্তি। আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের আরেকটি গল্পে।